গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। তো যেদিন এসেছিলাম তার পরের দিন সকালবেলা থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো চলো দিনটা কিভাবে কাটালাম আর সেই সাথে বাসায় একজন গেস্ট এসেছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে বেলকনির অবস্থা দেখো, আমরা ঢাকায় আসার পর মানে যেদিন এসেছিলাম ওই দিন বিকেলবেলা খুব জোর ঝড় বৃষ্টি হয়েছিল। আর তারপর দেখো বেলকনিটার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। সেই সাথে গাছগুলো কিন্তু একদম মরা মরা অবস্থা হয়ে গিয়েছিল। আমি আসার পরে ড্রেস চেঞ্জ না করে আগে গাছগুলোতে পানি দিয়েছিলাম। আর তারপর মনে হয়েছিল যে এগুলো একটু প্রাণ ফিরে পেল। বেলি ফুল গাছগুলো বেশ ভালোই ছিল, কিন্তু মরিচ গাছগুলো আর ওপাশে যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, তো এগুলোর পাতাগুলো কিন্তু বেশ শুকিয়ে গিয়েছিল। তো পানি দেওয়াতে তো আলহামদুলিল্লাহ বেশ এখন একটু তরতাজা হয়ে উঠেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। গাছগুলোতে পানি দেওয়ার পর বেশ খানিকটা সময় চলে গিয়েছে। আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি, মাস্টারমশাই আলহামদুলিল্লাহ অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছে। আর এখন আমার মেয়ের চুলগুলোকে দেখো বেশ বড় বড় হয়ে গিয়েছে। আর গরম যেহেতু অনেক বেশি, প্রতিবারের থেকে এবারে তাপমাত্রা নাকি আরও রেকর্ড ছাড়াবে। তো সে কারণে আগেভাগেই আমি একটু সাবধান হতে চাচ্ছি, কারণ আমার মেয়ের প্রচুর ঘামাচি হয় গরমের দিনে। তো সে কারণে চুলগুলোকে কেটে দিব, কিন্তু সে তো কিছুতেই রাজি হচ্ছে না, বারবার বলছে আমি চুল কাটবো না। অনেক কিছু বোঝানোর পর এ তো রাজি হয়েছিল। আর তারপর আমি এখানে চুল কাটার মেশিন দিয়ে বড় বড় চুলগুলো কেটে নিয়েছিলাম। আর তারপর ব্লেড দিয়ে ওকে টাকু করে দিয়েছি। তো টাকু করার পর সে কিন্তু কেটে কেটে অস্থির হয়ে গিয়েছে যে তুমি আমার চুল এনে দাও, কেন কেটে ফেললে। তো সত্যি কথা বলতে আমার মেয়ের এই ধরনের কান্নাকাটিগুলো দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গিয়েছিল, কারণ আমিও একটা সময় এরকমই করতাম চুল কাটার পর। তো যখন প্রচুর গরম পড়তো এভাবে করে কিন্তু গ্রামে ছোটোবেলায় টাক করে দেওয়া হয় সব বাচ্চাদেরকে, তো আমাকে করিয়ে দেওয়া হতো। তো আমি চুল কাটতাম না, মানে কাটতে চাইতাম না, তারপরে জোর করে ধরে কেটে দিত। চুল কাটা শেষ হয়ে যাবে কিন্তু আমার কান্না থামবে না, অন্তত 2-4 ঘন্টা আমি এভাবেই এক সমানে কেঁদে যাব যে আমার চুল এনে দাও। যদিও বুঝতাম যে সেটা সম্ভব নয়, কিন্তু তারপরেও কেন জানি না কাঁদতাম। চুল কেটে নিয়ে বাবুকে গোসল করিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে। তো বাড়ি যাওয়ার আগে মশলাদানিটা পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তো এখন সবগুলো মশলা একটু ভরে নিচ্ছি। আর আজকে বাসায় একজন গেস্ট আসার কথা, যদিও তার সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু একদমই সকালবেলা আসেনি। আস্তে আস্তে দেখবে যে প্রায় 1টা বেজে গিয়েছে। তো এই তো মশলাটা আমি ভরেছি। ভরার পরে রান্না বান্নার জন্য বেশ কুটা বাছা কমপ্লিট করেছিলাম, তবে ফ্রিজে মাছ মাংস না থাকায় রান্নাগুলো করতে পারিনি। আর এই তো এখন প্রায় 12:30টার মতো বাজে, তো আমি বাইরে বের হয়েছি সেই গেস্টকে আনার জন্য। তো এখানটাতে এসে মনে হলো যে একটু ক্যামেরা বন্দি করি, তাহলে দিনটা স্মৃতি হয়ে থাকবে। ফ্রিজে যেহেতু মাছ মাংস কিছুই ছিল না, তাই এতো ওকে নিয়ে আমি আবার এখানে একটা মুরগির দোকানে চলে এসেছিলাম। তো এখান থেকে 2টো মুরগি কিনে নিয়ে আমরা সোজা বাসায় চলে এসেছি। আর এতো আমার জন্য আমার পছন্দের জিনিস নিয়ে এসেছে, সেটা এই লাড্ডুগুলো। তো এগুলো আমি খুব বেশি পছন্দ করি। শুধু আমি নই, বাচ্চারা থেকে শুরু করে মাস্টারমশাইও বেশ পছন্দ করে, আর ও এটাই নিয়ে এসেছে থেকে আমি খুব খুশি হয়েছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ওকে একটু ফল কেটে দিয়েছিলাম, আর সেটা খেয়ে নিয়ে এই তো এখন নামাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো ও আমার ফুফাতো ভাই। মা হওয়ার আগে বাচ্চা কোলে করার স্মৃতি যেটা, সেটা ওকে কোলে করার স্মৃতি আমার চোখের সামনে এখনও ভাসে। আর আমার কাছে যেটা মনে হয় যে আমি একটুখানি বড় হওয়ার পর প্রথম যে বাচ্চাটা কোলে করেছিলাম সেটাই বোধহয় ও, কারণ এতটা গাঢ় হয়ে স্মৃতিটা থেকে গিয়েছে আমার স্মৃতির পাতায়, আমি সেটা কখনোই ভুলবো না। ছোটবেলায় ও বেশ মোটাসোটা ছিল আর আমি ছিলাম চিকন চাকন, ওকে কোলে নিতে আমার বেশ কষ্ট হতো, কিন্তু ও সত্যি কথা বলতে আমাকে এতটাই পছন্দ করতো, মানে আমার কোলেই থাকতে চাইতো সব সময়, আর আমার কোলে ঘুম আসতে চাইতো। তো ওকে আমার খাইয়েও দিতে হতো, কারণ আমার ফুপু যেহেতু আমাদের বাড়িতেই থাকতো, মানে আমার দাদু বাড়িতেই আর কি। তো সে কারণেই একদম কোলে পিঠে করে ওকে আমি বড় করেছি ওই ছোটোবেলাতেই। তো এরই মধ্যে কিন্তু আমার ভাই নামাজ থেকে চলে এসেছে, আর তারপর ওকে আমি রুটি খাইতে দিয়েছিলাম, কারণ ও সকালের খাবার না খেয়ে চলে এসেছিল সে কারণেই। আর তারপর দুপুরের খাবারগুলো আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর ক্যামেরাবন্দি করিনি, কারণ অনেকটা তাড়াতাড়ি করে করেছিলাম সে কারণেই। তো
তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, তারপর এখানে একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম। তো ও বললে এখন কিছু খাওয়া যাক, বলেছিলাম যে পিঠা বানিয়ে দেই, তো ও অনেকটা পিঠাপাটি খেতে পছন্দ করতো, কিন্তু এই তো সময়ের সাথে পছন্দগুলো কেমন চেঞ্জ হয়ে গিয়েছে, তাই বললো যে কোনো রকম কোনো কিছু করতে হবে না। পেঁপেটাকে দেখে বললো যে এটা কেটে খাই তাহলে বেশ ভালো হবে। আর এখানে একটা কথা না বললেই নয় যে আমার এই ছোট্ট ভাইটা কিন্তু সব কিছু রান্নাবান্না করতে পারে, পিঠা থেকে শুরু করে অনেক রকমের দেশি বিদেশি রান্নাও ও করতে পারে। আগে যখন আমার বাসায় আসতো তখন এই তো নিজে হাতে কিছু একটা আইটেম আমার জন্য রান্না করে নিয়ে আসতো, আর ওর হাতে রান্না মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে, সবাই বেশ পছন্দ করে যাদেরকে খাওয়ায় আর কি। একটা সময় ছিল যখন নিঃস্বার্থভাবে আমার ছোট ভাই বোনদেরকে আমি ভালোবেসেছি, মানে আমার মামাতো ভাই, তারপর হচ্ছে খালাতো ভাই, আবার এই যে ফুপাতো ভাই, মানে আমার ছোট যেগুলো সেগুলো ওদেরকে আমি কোলে করে নিয়ে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। সত্যি কথা বলতে ছোটবেলা থেকেই আমি বাচ্চাদেরকে একটু বেশি পছন্দ করতাম, এখনও করি। আর তার বিনিময়ে হয়তো এই যে ওদের কাছ থেকে একটু হলেও ভালোবাসা পাই, আর ওরা আমাকে অনেকটা ভালোবাসে। যে কোনো কথা বলি না কেন সেটা হচ্ছে রাখার চেষ্টা করে, যদিও কষ্ট হয় তবুও। শুধু ও নয়, ওর মতো একটা মামাতো ভাইও আছে, সেই সাথে বোনগুলোও আছে আমার। তো যখন আমি বাড়িতে যাই ওদের এক একজনের বক্তব্য যে আপু আর ঢাকায় যেতে হবে না, আমাদের সাথেই থেকে যাও। তো পাশে যারা বড় থাকে তারা বলে যে আন্টিরা আর হচ্ছে জামাই লাগবে না, তোদেরকে নিয়েই সারা জীবন থাকবে। তো সত্যি কথা বলতে এমন একটা সময় ছিল যখন আমি ভাবতাম যে আমার শুধু একটা বাচ্চা থাকলেই হবে, সুন্দর কিউট একটা বাবু থাকবে, ওকে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেব। তো এটা ভাবতাম যে আমি বাচ্চাটা পাবো কোথায়। আর জানো তো বন্ধুরা, ছোটোবেলায় যখন কোথাও বেড়াতে যেতাম তো যদি কিউট কোনো বাবু দেখতাম তো সেটাকে নিয়ে এসে গোসল করিয়ে দিতাম, তারপর হচ্ছে আমি যা খাবার খেতাম, মানে বেড়াতে গেছি একজনের বাসায়, সেখানেও আমি তাকে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি যা খেতাম সেটা খেতে দিতাম। তো সত্যি কথা বলতে পাগল ছিলাম হয়তোবা, আবার ভাবতাম যে ওকে আমি নিয়ে যাব বাসায়, ও থাকবে আমার সাথে। কিন্তু এটা ভাবতাম না যে ছোট বাচ্চাটা আসলে ছোট থাকবে না, ওটা একসময় বড় হয়ে যাবে। তো আমার ভাই হচ্ছে দেখো পেঁপে মাখিয়েছে একদম নতুন স্টাইলে, এরকম ধরনের পেঁপে মাখা কখনো খাইনি, বেশ ভালো লেগেছিল, তবে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল আর কি, আমাদের অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। ওর হাসি দেখে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ওর নাম। তো ওর ভালো নাম হচ্ছে আলামিন, মানে সবাই ওকে আলামিন বলে ডাকে, আমিও ডাকি, তবে মাঝে মাঝে আমি আরেকটা নাম বলে ডাকি, সেটা হচ্ছে হাসির বাক্স। তো ও হচ্ছে এমন একটা ছেলে যে যতই দুঃখ থাকুক না কেন ওর মুখে সবসময় হাসি থাকবেই। তো ও যেদিন বাসায় আসে সত্যি কথা বলতে হাসতে হাসতে শেষ হয়ে যায়, বেশ কমেডি করে কথা বলতে পারে, সেই সাথে নিজের মনের ভিতরে দুঃখ কষ্টগুলোকে কিন্তু কাউকে বুঝতে দেয় না। তো ভিতরটা যেমনই থাকুক না কেন, ক্ষত বিক্ষত, সেটা কিন্তু কেউই বুঝতে পারবে না, কারণ ওর মুখে সবসময় হাসি লেগেই থাকে। তো এজন্যই ওর নাম দিয়েছি আমি হাসির বাক্স। তো ঘর থেকে বের হয়ে এখানে এসে বসে হচ্ছে মাস্টারমশাইয়ের জন্য ওয়েট করছে আর কি, আর আমি হচ্ছে রুমে ওর জন্য একটু সিমাই রান্না করে রেখে তারপরে তো বাইরে আসলাম। বলেছিলাম পিঠা বানাই, তো ও না করেছিল দেখে আর পিঠা বানায়নি। আর এই তো বেশ অনেক কয়দিন পর জায়গাটাকে দেখছি, আর এখানে দেখো নতুন করে একটা বাড়ি হচ্ছে। মানুষের শরীর সুস্থ রাখার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি একটা সম্পর্ক ঠিক রাখার জন্য বা টিকে রাখার জন্য সেটার কিন্তু যত্ন নেওয়ার প্রয়োজন। যে কোনো সম্পর্কই হোক না কেন, সেটা টিকিয়ে রাখার জন্য দুজনকেই কিন্তু এগিয়ে আসতে হয়, মাঝে মধ্যে খোঁজখবর নিতে হয়, বিপদে আপদে পাশে দাঁড়াতে হয়, অর্থ দিয়ে বা কথা দিয়েও কিন্তু অনেক সময় সাহায্য সহযোগিতা করতে হয়। এই যে গুণগুলো সবটাই আছে আমার এই ভাইটার মধ্যে। 3টা বছর কেটে গিয়েছে ও আমার বাসায় আসেনি, কিন্তু এর মধ্যে আমি কিন্তু একবারও ওর বাসায় যাইনি, কারণ ও ব্যাচেলার থাকে, সে কারণেই। হয়তোবা চাইলে ঘুরে আসতে পারতাম, মানে দিনে গিয়ে দিনে হয়তোবা দেখা করে চলে আসতে পারতাম, কিন্তু কেন জানি না কখনোই যাওয়া হয়নি। তো এই তো এতদিন পর ও নিজে থেকে আসলো, শুধু আমার সাথেই নয়, অন্যান্য যে ভাই বোন আছে তাদের সাথেও কিন্তু ওর বেশ ভালো সম্পর্ক। তো এই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লাগে। অন্যদিকে এই তো আমাদের মেয়েদের কথা একবার ভাবো, আমরা চাইলেই কিন্তু একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে টিকে রাখতে পারি না, সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন। কারণ কি, বর্তমানে একটা সম্পর্ক টিকে রাখার জন্য কিন্তু অর্থের প্রয়োজন, কারণ মনের ভালোবাসাটা সবাই কিন্তু দেখতে পায় না। তাই বলে কি আমাদের খারাপ লাগে না আমরা যদি অনেকটা সময় ধরে কারো কোনো আত্মীয়র সাথে দেখা না করি বা না যাই, খারাপটা কিন্তু আমাদেরও লাগে, কিন্তু ওই যে প্রকাশ করার মতো সত্যি কথা বলতে অর্থ বা হচ্ছে পরিবেশ বা সময় হয়ে ওঠে না।
তাই আমি মনে করি মানে ছেলে হোক আর মেয়ে হোক সবারই হচ্ছে একটু হলেও স্বাবলম্বী হওয়া দরকার। অন্যের উপর ভরসা করে অট্টালিকায় থাকার থেকে আমি মনে করি নিজের উপর ডিপেন্ড হয়ে কুঁড়ে ঘরে থাকাটাই অনেক শান্তির। এখানে হচ্ছে নিজের যে আমি 2 টাকা ইনকাম করব সেটা আমি খরচা করব, কিভাবে করলাম, কোথায় করলাম, এগুলোর অন্তত কৈফিয়ত কাউকে দিতে হবে না। জানি না হয়তো বা অনেকেরই খারাপ লাগবে কথাগুলো, তবে এটাই কিন্তু সত্যি। বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, আর তারপরে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এদিকে মাস্টারমশাইও আসছিল না, তো লাইটটা জ্বালিয়ে দিয়ে আমরা ঘরে চলে এসেছি। তারপরে তো ভাইকে সেমাই দিয়েছিলাম, সেই সাথে রাতের ভাতও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আমরা। আর তারপর মাস্টারমশাই এসেছিল প্রায় 7:30টার দিকে, তো এখানে বসে বসে আমরা 3জনে ফোন দেখছিলাম। রাতের বেলা কার ফোন থেকে ছবি বেশ সুন্দর আসে। তো মাস্টারমশাই কয়দিন আগে যে ফোনটা কিনেছে, মানে ওনারের যে ফোনটা, সেটা দিয়ে বেশ সুন্দর ছবি আসছিল। তো আমার ভাইয়ের ফোনটা বেশ পছন্দ হয়েছে, তো ও কিনবে মনে হয় কিছুদিন পর। মাস্টারমশাই আর আমি দুজনেই খুব রিকোয়েস্ট করছিলাম, সেই সাথে বাচ্চারাও, যে আজকে রাতটা থেকে যেতে, কিন্তু ও কিছুতেই থাকবে না, বললো যে অন্য কোনো দিন আসবে, আর তাই তো চলে যাচ্ছে। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী দিনে।